একবার কল্পনা করো তো, সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার নখগুলো খসে পড়ছে কিংবা দাঁত খুলে আসছে আর চামড়ার নিচ থেকে বেরিয়ে আসছে এক ভয়ানক প্রাণীর শরীর। আর এই সব কিছু হচ্ছে এলিয়েনদের প্রভাবে। পুরো পৃথিবী এখন এলিয়েনদের দখলে। ছোট্ট একটা ভুল করলেই মুহূর্তে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, মানুষ কি পারবে পৃথিবীকে এলিয়েনের হাত থেকে রক্ষা করতে? ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে হাজির হলাম আজকের মুভি ডিস্ট্রিক্ট 9-এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভিতে গল্পটা শুরু হয় আজ থেকে 20 বছর আগে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের ঠিক উপরে হঠাৎ এক বিশাল এলিয়ান শিপ এসে থেমে যায়। স্পেসশিপটা এতটাই বড় যে পুরো একটা শহরের সমান। এই ঘটনায় সারা পৃথিবীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের মানুষরা প্রায় 3 মাস ধরে ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই শিপ থেকে কোনো এলিয়েন বাইরে আসে না, আবার শিপের ভিতরেও কোনো নড়াচড়াও দেখা যায় না। তখন সরকার অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেয়। তারা শিপটাকে চেক করার জন্য একটা টিম পাঠায়। সেই টিম শিপের একটা অংশ কেটে ভিতরে ঢুকে পড়ে। এরপর ভিতরে ঢুকে তারা যা দেখতে পায় তাতে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। তারা দেখে ওই বিশাল রুমের মধ্যে প্রায় 1 লাখেরও বেশি এলিয়েন আছে। এগুলো দেখতে অনেকটা মানুষের সমান বা বড় চিংড়ির মতো, যাদেরকে বলা হয় প্রনস। কিন্তু খাবার আর পানির অভাবে এলিয়েনগুলো একদম দুর্বল আর অসুস্থ হয়ে পড়েছে। তাদের এই অসহায় অবস্থা দেখে মানুষের খুব মায়া হয়। তখন সরকার ঠিক করে তারা এলিয়েনদের সাহায্য করবে। স্পেস শিপের ঠিক নিচে তাই একটা অস্থায়ী ক্যাম্প বানানো হয়। হেলিকপ্টার করে এলিয়েনদের সেই ক্যাম্পে নামিয়ে এনে তাদের খাবার ও পানি দেওয়া হয়। কিন্তু সরকার তখনও সিদ্ধান্ত নেননি যে ভবিষ্যতে এই এলিয়েনদের নিয়ে তারা কি করবে। ফলে যা হওয়ার তাই হয়। এলিয়েনরা ওই শহরে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। আস্তে আস্তে তারা সেখানে বস্তি বানিয়ে ফেলে আর তাদের সংখ্যাও বাড়তে থাকে। শেষে ওই পুরো এলাকাটা এলিয়েনদের এক বিশাল বস্তিতে পরিণত হয়, যার নাম দেওয়া হয় ডিস্ট্রিক্ট 9। এখন সরকারে এলিয়েনদের দেখাশোনার সব দায়িত্ব MNU কে দিয়ে দেয়। MNU হলো অস্ত্র তৈরির বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। তারা এলিয়েনদের মানুষের থেকে দূরে রাখার জন্য পুরো বস্তিটাকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে আর বস্তির বাইরে কড়া মিলিটারি পাহারা বসিয়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন জাগে, এই এলিয়েনরা আসলে পৃথিবীতে কেন এসেছিল? সাহায্য চাইতে নাকি পৃথিবী দখল করতে? এটা বোঝা খুব কঠিন, কারণ এখন পৃথিবীতে যেসব এলিয়েন আছে তারা সবাই বেশ বোকা টাইপের। তাদের বুদ্ধি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই বললেই চলে। তখন বিশেষজ্ঞরা মনে করেন যে এরা হয়তো সাধারণ কোনো শ্রমিক শ্রেণীর এলিয়েন, আর যারা এদের লিডার বা নেতা ছিল তারা হয়তো আগেই না খেয়ে মারা গেছে। তবে কিছু বিশেষজ্ঞ আবার মনে করে যে এটা এলিয়েনদের কোনো চালও হতে পারে, কারণ শুরুতেই স্পেসশিপ থেকে একটা বড় অংশ নিচে খসে পড়তে দেখা গিয়েছিল। এখন তাদের সন্দেহ ওটা হয়তো শিপের কমান্ড মডিউল বা কন্ট্রোল রুম ছিল, যেখান থেকে শিপ চালানো হয়। কিন্তু ওটা নিচে পড়ার পর সেই অংশটা গায়েব হয়ে যায়, যা আজ পর্যন্ত কেউই খুঁজে পায়নি। এর পাশাপাশি MNU এলিয়েনদের কাছ থেকে অনেক অদ্ভুত সব অস্ত্র উদ্ধার করে। এলিয়েনদের জন্য অস্ত্র রাখা বেআইনি, তাই অস্ত্র সহ ধরা পড়লেই তাদের গ্রেফতার করা হয়। এখন দেখা যায় এই এলিয়েনরা যতই খাক না কেন সবসময় তাদের খিদে লেগেই থাকে। খাবারের খোঁজে তারা মাঝে মাঝে শহরেও ঢুকে পড়ে। মানুষের ফেলা আবর্জনা, জুতো, এমনকি তারা গাড়ির টায়ার পর্যন্ত খায়। তারা খুব ঝামেলাও করে, কখনো গাড়িতে আগুন দিয়ে দেয়, আবার কখনো ট্রেন লাইন থেকে ফেলে দেয়। এমনকি তারা মানুষের টাকা আর মোবাইল ফোনও চুরি করতে শুরু করে। হয়তো এলিয়েনদের কাছে এই সব কিছুই শুধুই খেলনা, কিন্তু মানুষের জন্য তা একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এভাবেই দেখতে দেখতে 20টা বছর কেটে যায়, কিন্তু মানুষ আর এলিয়েনদের অত্যাচার সহ্য করতে না পেরে সরকারের কাছে দাবি করে যত দ্রুত সম্ভব তাদের এই শহর থেকে বিদায় করে দিতে, কেননা দিন দিন তাদের এই অত্যাচার বেড়েই চলেছে। তখন MNU একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা শহর থেকে 200 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গায় এলিয়েনদের জন্য নতুন ক্যাম্প বানায় এবং তাদের পরিকল্পনা মাফিক এলিয়েনদের সেখানে সরিয়ে নেওয়া হবে। কিন্তু এতদিনে এলিয়েনের সংখ্যা প্রায় 1.5 লাখ ছড়িয়ে গেছে। এখন এতগুলো এলিয়েনকে তারা ঘর থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়াটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে MNU চিফ এই মিশনের দায়িত্ব দেয় ভিকাস নামের এক অফিসারকে। ভিকাস MNUতে চাকরি করার পাশাপাশি চিফের জামাইও হয়। সে এলিয়েন অ্যাফেয়ার্স বিভাগে কাজ করে, তাই মাঝে মাঝে তাকে এলিয়েনদের সাথে কথাও বলতে হয়। এই কাজ করতে গিয়ে সে এলিয়েনদের ভাষাও বেশ শিখে ফেলেছে। এই মিশনটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা সুযোগ। ভিকাস MNU এর বিশাল সিকিউরিটি ফোর্স নিয়ে অস্ত্র শস্ত্র সহ ডিস্ট্রিক্ট 9-এ ঢোকে। তার কাজ হচ্ছে এলিয়েনদের উচ্ছেদের 24 ঘন্টার নোটিশ দেওয়া এবং বাড়ি বাড়ি গিয়ে কাগজে তাদের সই নেওয়া। পুরো ঘটনা রেকর্ড করার জন্য একজন ক্যামেরাম্যানকেও তাদের সাথে নিতে হয়। মানে বোঝো একবার কি কাহিনী চলছে এখানে।
ওদিকে বস্তির ভিতরে এলিয়েনরা খুবই ঝামেলা করছে। ক্ষুধার্ত এলিয়েনরা বেশ হিংস্র হয়ে আছে, তারা পশু পাখি দেখলেই মেরে হাড় শুদ্ধ চিবিয়ে খাচ্ছে। ভিকাস যখন ফোর্স নিয়ে গাড়ি থেকে নামে তাদের দেখে এলিয়েনদের মধ্যে হুলুস্থুলুস পড়ে যায়। সবাই ভয়ে যে যার ঝুপড়িতে লুকিয়ে পড়ে। এর মধ্যে দেখা যায় একটা এলিয়েন গাড়ির টায়ার চুইংগামের মতো চিবিয়ে খাচ্ছে। একজন সোলজার বন্দুক নিয়ে তাকে আটকাতে গেলে এলিয়েনটা সোলজারকে এমন এক জোরে লাথি মারে যে তার হাতটাই শরীর থেকে আলাদা হয়ে যায়। তবে এত কিছুর পরেও ভিকাস মাথা ঠান্ডা রাখে, কারণ সে জানে এলিয়েনরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ক্যাট ফুড বা বিড়ালের খাবার তাদের খুবই পছন্দ। তাই ভিকাস তাদের ক্যাট ফুডের লোভ দেখিয়ে কাগজের উপরে তাদের হাতের ছাপ বা সই নিতে থাকে। তবে ভিকাসকে শুধু এলিয়েন না, সেখানকার অপরাধীদের থেকেও সাবধান থাকতে হয়। ডিস্ট্রিক্ট 9-এ সরকারি নজরদারি কম থাকায় এটা এখন একটা অপরাধীদের আড্ডাখানা হয়ে গেছে। ওবেসানজো নামের এক ভয়ানক নাইজেরিয়ান গ্যাং লিডার সেখানে রাজত্ব করে। ওবেসানজো আর তার দলবল এলিয়েনদের ক্যাট ফুড, মাংস, মদ এইসব দিয়ে তাদের কাছ থেকে দামি জিনিসপত্র হাতিয়ে নেয়। এই খাবারের টাকা জোগাড় করতেই এলিয়েনরা মানুষের টাকা আর চুরি করে। ক্যাট ফুড এলিয়েনদের এতটাই প্রিয় যে এর বিনিময়ে তারা ওবেসানজোকে নিজেদের ভয়ানক সব অস্ত্র দিতেও দ্বিধাবোধ করে না। এমনকি মাত্র 100 প্যাকেট ক্যাট ফুডের জন্য তারা তাদের একটা আধুনিক রোবটও ওই গ্যাংয়ের লিডারকে দিয়ে দিয়েছে। এখন এলিয়েনদের অস্ত্রগুলো এতটাই ভয়ানক যে একটা গুলিতেই মানুষের শরীর টমেটোর মতো ফেটে যেতে পারে। কিন্তু এই শক্তিশালী অস্ত্রগুলো ওবেসানজোর কোনোই কাজে আসে না, কারণ এগুলোর টেকনোলজি খুবই উন্নত। এই অস্ত্রগুলো শুধুমাত্র এলিয়েনদের ডিএনএ পেলেই তারপর কাজ করে, অর্থাৎ একমাত্র এলিয়েনরা এগুলো চালাতে পারে। এদিকে ওবেসানজো জাদুটোনায় বিশ্বাস করে, সে ভাবে এলিয়েনদের মাংস খেলে তার শরীরেও তাদের শক্তি চলে আসবে, আর তখন সে এই অস্ত্রগুলো চালাতে পারবে। এই বিশ্বাসে সে রোজ এলিয়েনদের কাঁচা মাংস খায়। পঙ্গু হওয়া সত্ত্বেও ওবেসানজোর এতটাই দাপট যে ভিকাসও তার ভয়ে চোখ নিচু করে তার এলাকা পার হয়ে যায়। এরপর সামনে থাকা একটা এলিয়েনের ঝুপড়িতে সে চুপচাপ ঢুকে পড়ে। ঝুপড়ির দরজা খুলতেই ভিকাস দেখে সেখানে অনেকগুলো এলিয়েনের ডিম বড় হচ্ছে। এলিয়েনরা সেখানে পশুর মাংস ঝুলিয়ে রেখেছে, আর পাইপ দিয়ে সেই মাংসের নির্যাস বা পুষ্টিগুলো ডিমের ভিতরে পাঠানো হচ্ছে। কিন্তু এলিয়েনদের বাচ্চা নেওয়া বা বংশ বিস্তার করা একদমই বেআইনি। তাই ভিকাস সঙ্গে সঙ্গে পপুলেশন কন্ট্রোল টিমকে ডেকে ডিমগুলোতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে ডিমগুলো পপকর্নের মতন ফুটতে শুরু করে। ঠিক এই সময়ে ডিস্ট্রিক্ট 9-এর অন্য একটা জায়গায় ক্রিস্টোফার নামের একটা এলিয়েন তার ছেলে আর এক সঙ্গীকে নিয়ে আবর্জনার স্তূপে কিছু একটা খুঁজছে। এমএনইউ এলিয়েনদের উপরে নজরদারির জন্য তাদের প্রত্যেকটা এলিয়েনের মাথায় তাদের নাম সহ ট্র্যাকার লাগিয়ে দিয়েছে, তাই সহজেই ক্রিস্টোফারকেও ট্র্যাক করা যায়। এদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার ছেলে একটা কন্টেনারের মতন কিছু একটা খুঁজে পায়। ক্রিস্টোফার সেটা নিয়ে নিজের ঝুপড়িতে চলে আসে। এখানে দেখা যায় সে ঝুপড়ির ভিতরে গোপন একটা ল্যাব বানিয়ে রেখেছে। কন্টেনারের ভিতরে একটা কেমিক্যাল ছিল। ক্রিস্টোফার সেটাকে ল্যাবে প্রসেস করে একটা কালো লিকুইড তৈরি করে এবং একটা ছোট্ট ডিভাইসে তা জমিয়ে রাখে। এখানে ক্রিস্টোফার আর তার সঙ্গী নিজেদের মধ্যে বলতে থাকে যে এই কালো লিকুইড তাদের জন্য অনেক দামি। দীর্ঘ 20 বছরের কঠোর পরিশ্রমের পর তারা এটা বানাতে পেরেছে। এই লিকুইড দিয়ে তারা খুব বড় কোনো উদ্দেশ্য পূরণ করতে চায়। কিন্তু ঠিক তখনই ভিকাস আর তার টিম সেখানে এসে পড়ে। তাদের দেখেই ক্রিস্টোফার খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি ওই লিকুইড ভর্তি ডিভাইসটা ঝুপড়ির মধ্যেই লুকিয়ে ফেলে আর তার স্ত্রীকে দরজা খুলতে বলে। তার স্ত্রী বাইরে ভিকাসকে আটকানোর চেষ্টা করে যাতে সে সেখান থেকে চলে যায়। এখন এরকম হন্তদন্ত দেখে ভিকাসের মনে সন্দেহ তৈরি হয়। সে এবার বন্দুক দেখিয়ে ওই এলিয়েনকে জোর করে বাইরে বের করে দেয় আর ভিতরে ঢুকে তল্লাশি শুরু করে। ওদিকে ক্রিস্টোফার ঝুপড়ির পিছনে লুকিয়ে ভিকাসের উপরে নজর রাখতে থাকে। এদিকে ঝুপড়ির ভিতরে এমন একটা ল্যাব দেখে ভিকাস বেশ অবাক হয়ে যায়। সে সেখানে আরো খোঁজাখুঁজি করে আর একটা বক্সের মধ্যে সেই কালো লিকুইড ভরার ডিভাইসটাও পেয়ে যায়। ভিকাস বোঝার চেষ্টা করে যে জিনিসটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে, কিন্তু সেখানে ভুল করে ডিভাইসের একটা বোতাম সে চাপ দিয়ে ফেলে। সাথে সাথে সেই কালো লিকুইড ভিকাসের মুখে লেগে যায়। এক মুহূর্তের জন্য ভিকাসের দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয় আর সে প্রচন্ড কাশতে শুরু করে। তবে মুখটা মুছে ফেলার পর সে একটু শান্তি পায়। এরপর সে ওই ডিভাইসটা জব্দ করে ল্যাবে পাঠানোর জন্য পাঠিয়ে দেয়। এদিকে ভিকাস ক্রিস্টোফারের ঝুপড়িতে অনেকগুলো অস্ত্র খুঁজে পায়। ভিকাস বাইরে এসে ওই এলিয়েনটাকে জিজ্ঞেস করে যে তারা এত অস্ত্র দিয়ে কি করতে চাচ্ছে, কিন্তু এলিয়েনটা ভয় পেয়ে ভিকাসের টিমের উপরে হামলা করে বসে, যার
যার কারণে ভিকাস তাকে থামাতে গেলে ভিকাসের হাতে আঘাত করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তবে আকাশ থেকে হেলিকপ্টারে থাকা সিকিউরিটি টিম এলিয়েনটাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় ভিকাসের হাত খুব বাজেভাবে আহত হয়। সে হাতে ব্যান্ডেজ করে আবারও কাজে লেগে পড়ে। অন্যদিকে সঙ্গীকে হারিয়ে ক্রিস্টোফার অন্য একটা ঝুপড়িতে পালিয়ে আসে, যেখানে তার ছেলে একটা হলোগ্রাফিক ডিভাইস নিয়ে খেলছিল। ক্রিস্টোফার তার ছেলেকে বাইরে পাহারা রেখে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই ভিকাস আর তার টিম ক্রিস্টোফারের ঝুপড়িতেও পৌঁছে যায়। ভিকাস এবার তাকে বাইরে বের করে আনে এবং ভিতরে উকি দিয়ে অনেকগুলো কম্পিউটার দেখে সে বুঝতে পারে যে ক্রিস্টোফার কোনো সাধারণ এলিয়েন নয়, সে একজন মারাত্মক টেকনিশিয়ান। কিন্তু এত কম্পিউটার নিয়ে সে আসলে কি করছিল? ভিকাস ক্রিস্টোফারকে এই প্রশ্ন করার আগেই হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। সে বমি করতে থাকে আর তার মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হতে শুরু করে। ভিকাস সেই দিনের মতো কাজ বন্ধ করে তার সঙ্গীদের নিয়ে হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। পথে সে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়ে প্রচুর খাবার অর্ডার করে। সে এমন ভাবে খেতে শুরু করে যেন কত যুগ ধরে সে খায় না। এরপর হঠাৎ দেখা যায় তার নাক দিয়ে কালো রক্ত পড়ছে, আর এটা দেখতে ঠিক ওই লিকুইডের মতো যেটা ক্রিস্টোফারের ডিভাইস থেকে বেরিয়েছিল। এখন ভিকাসের আসলে কি হচ্ছে তা কেউ বুঝতে পারে না। এদিকে সময় গড়ানোর সাথে সাথে তার শরীর আরো খারাপ হতে থাকে, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে সে তার কাজ চালিয়ে যেতে শুরু করে। এভাবে অফিসের কাজ করার সময় হঠাৎ ভিকাসের একটা নখ খসে পড়ে। এই দৃশ্যে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এছাড়াও সে খেয়াল করে দেখে যে তার ওই আঙ্গুলটা পচে যাচ্ছে, যার ফলে সে দ্রুত বাথরুমে যায় এবং অন্য একটা নখ ধরে টান দিতেও সেটাও সামান্য চাপেই উঠে আসে। ভয়ে কাঁপতে কাঁপতে ভিকাস তখনই বাড়ি চলে আসে, কিন্তু বাড়ি এসে সে এক সারপ্রাইজ পায়। আসলে আজ ছিল ভিকাসের জন্মদিন, তাই তার স্ত্রী আর বাবা মা মিলে একটা পার্টির আয়োজন করেছে। ভিকাস সবার সামনে এমন এক ভাব করে যে সবকিছুই ঠিক আছে, কিন্তু সে যখনই কেক কাটতে যাবে তখন তার মুখ দিয়ে ফিকনি দিয়ে সেই কালো ভূমি বেরিয়ে আসে আর মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পর ভিকাসের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। একজন ডাক্তার তার হাতের ব্যান্ডেজ কাটছিল, যে হাতটায় এলিয়েনরা হামলা করেছিল। ডাক্তার যখন পুরো ব্যান্ডেজটা খুলে ফেলে তখন ভিকাসের হাত দেখে তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়, কেননা ভিকাসের হাতের বদলে সেখানে একটা এলিয়েনের থাবা দেখা যাচ্ছে। এটা দেখে ভিকাস পর্যন্ত ভয়ে চিৎকার করে ওঠে। ডাক্তার তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে এমিনুকে খবর দেয়। খবর পেয়ে এমিনিউর সোলজাররা এসে তাকে জোর করে একটা গোপন রিসার্চ ল্যাবে নিয়ে যায়। এই ল্যাবে সায়েন্টিস্টরা এলিয়েনদের শরীর নিয়ে গবেষণা করত। আসলে এমিনিউর বিজ্ঞানীরা এমন একটা উপায় খুঁজছে যাতে মানুষও এলিয়েনদের শক্তিশালী অস্ত্রগুলো চালাতে পারে। যেহেতু ওই অস্ত্রগুলো শুধু এলিয়েনদের ডিএনএ থাকলে কাজ করে, তাই তারা এলিয়েনদের ডিএনএ বোঝার চেষ্টা করছে। এখন সায়েন্টিস্টরা ভিকাসকেও পরীক্ষা করা শুরু করে। তারা ভিকাসের সাথে এমন ব্যবহার করে যেন সে কোনো মানুষ নয় বরং ল্যাবের কোনো গিনিপিগ। তারা নিষ্ঠুরভাবে একটা মোটা সুই তার সেই এলিয়েন হাতে ঢুকিয়ে দেয়। ব্যথায় যন্ত্রণায় ভিকাস ছটফট করে ওঠে। তখন জানা যায় যে ওই এলিয়েনের থাবাটা এখন শরীরেরই একটা অংশ হয়ে গেছে। আর এই সব কিছুই হচ্ছে এমিনিউর চিফ অর্থাৎ ভিকাসের নিজের শ্বশুরের নির্দেশে। তারা ঘন্টার পর ঘন্টা ভিকাসের উপরে অত্যাচার চালাতে থাকে। এভাবে পরীক্ষায় তারা দেখতে পায় যে ভিকাসের ডিএনএ বদলে আস্তে আস্তে এলিয়েনের ডিএনএ হয়ে যাচ্ছে এবং ভিকাস ধীরে ধীরে একটা এলিয়েনে পরিণত হবে। এখন তারা ভিকাসকে একটা বড় হল রুমের ভিতরে নিয়ে আসে, যেখানে তারা তাকে দিয়ে এলিয়েনদের অস্ত্র পরীক্ষা করবে। ভিকাসের প্রচন্ড নিষেধ করা সত্ত্বেও তারা জোর করে তার হাতে একটা এলিয়েনের বন্দুক ধরিয়ে দেয়। এরপর ভিকাসের হাতের স্পর্শ পেতেই এবার বন্দুকটা অ্যাক্টিভ হয়ে যায়। এটা দেখে বিজ্ঞানীরা খুব খুশি হয় আর তারা ভিকাসকে দিয়ে জোর করে এলিয়েনদের সব অস্ত্র পরীক্ষা করতে থাকে। প্রথমে তারা পশু পাখির উপরে গুলি করায়, কিন্তু তারপর একটা জীবন্ত এলিয়েনকে নিশানায় দাঁড় করিয়ে দেয়। ওই অসহায় এলিয়েনটাকে দেখে ভিকাস বিজ্ঞানীদের কাছে হাত জোর করে মিনতি করে। সে বলে সে তাদের সব কথা শুনবে, কিন্তু দয়া করে ওই এলিয়েনটাকে যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু তখনই বিজ্ঞানীরা ভিকাসের হাতে ইলেকট্রিক শক দেয়। এই শকের কারণে তার আঙ্গুলের চাপে বন্দুকের ট্রিগারের চাপ লেগে যায় আর এলিয়েনটাও মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। নিজের এই অসহায় অবস্থায় ভিকাসের কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে এমিনিউর বিজ্ঞানীরা ভিকাসের মধ্যে যেন গুপ্তধন
এখন খুঁজে পেয়েছে, কারণ এখন তার শরীরে মানুষ আর এলিয়েন দুজনের ডিএনএর মিশ্রণ আছে। এর ফলে তারা এলিয়েনদের সব অস্ত্র মানুষের ব্যবহারের জন্য আনলক করতে পারবে। কিন্তু সমস্যা হলো ভিকাস খুব তাড়াতাড়ি পুরোপুরি এলিয়েন হয়ে যাবে, আর তখন তার ডিএনএ বিজ্ঞানীদের কোনো কাজে আসবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এই ভিকাসকে কেটে টুকরো করে তার শরীরের অংশগুলোকে আলাদা করে সংরক্ষণ করবে। তো ভিকাসের শ্বশুরও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ মানুষ যদি এলিয়েনদের অস্ত্র চালাতে পারে তবে সেই প্রযুক্তি সারা বিশ্বে বিক্রি করে প্রচুর টাকা কামানো যাবে। জাস্ট চিন্তা করো, এই ভিকাসের এটা শ্বশুর না অন্য কিছু। ভিকাস তার শ্বশুরের কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে শ্বশুর তার মৃত্যুর পরোয়ানা সাইন করে দেয়। কিছুক্ষণ পর বিজ্ঞানীরা ভিকাসকে স্ট্রেচারে বেঁধে অপারেশন থিয়েটারে নিয়ে আসে। তারা জ্যান্ত অবস্থাতে ভিকাসের বুক চিরে ফেলতে চায়। সে বাঁচার জন্য তাদের অনেক অনুরোধ করে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তারা কোনো কথায় কিছুই মানে না। তবে হঠাৎ ভিকাস কোনোভাবে স্ট্রেচার থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর রেগে গিয়ে বিজ্ঞানীদের মারধর করে কুপঘাত করে দেয়। এরপর সে প্রধান বিজ্ঞানীকে জিম্মি করে এমিনিউ হেডকোয়ার্টার থেকে পালিয়ে আসে, কিন্তু সঙ্গে সঙ্গেই এমিনিউ এর বিশাল সিকিউরিটি ফোর্স তার পিছনে লেগে পড়ে। ভিকাস কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে পড়তে সক্ষম হয়। এদিকে এলিয়েনের রূপান্তরিত হওয়ার কারণে তার প্রচন্ড খিদা পায়, যা সে কিছুতেই সহ্য করতে পারছিল না। এই কারণে সে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করে। ঠিক তখনই সে টিভিতে একটা খবর দেখতে পায় যে তার শ্বশুর টিভিতে মিথ্যা গুজব ছড়িয়েছে। সে বলছে ভিকাস কোনো এক নারী এলিয়েনের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, আর সেই কারণে তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, আর এর ফলে সে এখন এলিয়েনে পরিণত হচ্ছে। ভাই রে ভাই, মানুষ যে কোন লেভেলের বাটপার হতে পারে এর শ্বশুরকে না দেখলে বোঝা মুশকিল। এছাড়াও সে টিভিতে ভিকাসের সাথে এলিয়েনের একটা নকল ছবিও দেখায়। এই খবরটা দেখার পর রেস্টুরেন্টের সব কাস্টমার ভিকাসের ভয়ে পালাতে শুরু করে। তখন রেস্টুরেন্টের মালিক তাকে তাড়ানোর জন্য তার দিকে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ভিকাস কোনো রকম সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফেরে। এখন যে পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের ভিতরে থাকা ভিকাসের জন্য আর নিরাপদ নয়। তাই লুকানোর জন্য তার মাথায় একটা জায়গার নামই আসে, আর তা হলো ডিস্ট্রিক্ট 9। সে এক পথচারীর ফোন চুরি করে এবং কাঁটাতারের বেড়া টপকে ডিস্ট্রিক্ট 9-এর ভিতরে ঢুকে পড়ে। এদিকে খিদে আর তার সহ্য হচ্ছিল না, যার ফলে সে বাধ্য হয়ে নাইজেরিয়ান মাফিয়ার কাছ থেকে ক্যাট ফুড কিনে খেতে শুরু করে। কিন্তু খাওয়ার সময় হঠাৎ তার দুটো দাঁত খুলে পড়ে যায়। এটা দেখে ভিকাস খুব ভেঙে পড়ে। সে তার স্ত্রীকে ফোন করে বোঝানোর চেষ্টা করে যে সবকিছুই তার বাবার চক্রান্ত। সে কোনো এলিয়েনের সাথে কোনো ফিজিক্যাল রিলেশনই করেনি। তবে সবকিছু শোনার পরেও ভিকাসের জন্য তার স্ত্রীর মায়া হলেও সে ভিকাসের চেয়ে নিজের বাবার কথাকে বেশি বিশ্বাস করে এবং ফাইনালি সে ফোনটা কেটে দেয়। এদিকে ভিকাস পুরোপুরি ভেঙে পড়েছে। সে কুড়াল দিয়ে নিজের এলিয়েন হাতটাকে কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু একটা আঙ্গুল কাটতেই সে এমন ব্যথা পায় যে ব্যথায় সে চিৎকার করে কুঁকড়ে যায়। ঠিক তখনই সে দেখে এমিনিউর সিকিউরিটি ফোর্স হেলিকপ্টার নিয়ে তাকে খুঁজতে ডিস্ট্রিক্ট 9-এর দিকে আসছে। তাই সে এবার পালিয়ে একটা ঝুপড়ির ভিতর ঢুকে পড়ে। ভাগ্যক্রমে সেটা ছিল ক্রিস্টোফারের ঝুপড়ি। ক্রিস্টোফার তখন তার সেই হারিয়ে যাওয়া কালো ফ্লুইড নিয়ে চিন্তিত ছিল। ভিকাস এবার ক্রিস্টোফারের কাছে লুকানোর জন্য সাহায্য চায়, কিন্তু ক্রিস্টোফার তাকে সাহায্য করতে রাজি হয় না। ঠিক তখনই ক্রিস্টোফারের নজর পড়ে ভিকাসের এলিয়েন হাতের উপরে। হাতটা দেখে ক্রিস্টোফার বুঝে যায় যে তার কালো ফ্লুইড কোথাও ব্যবহার করা হয়েছে। ওদিকে ব্যথায় ভিকাস অজ্ঞান হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে নিজেকে একটা চেম্বারের ভিতরে দেখতে পায়। এখানে সে কিছু বুঝে ওঠার আগে ক্রিস্টোফার এসে তাকে জিজ্ঞেস করে যে কালো ফ্লুইড ভরা ডিভাইসটা কোথায়। ক্রিস্টোফার জানায় যে ওই ফ্লুইডের কারণে ভিকাস ধীরে ধীরে এলিয়েনে পরিণত হচ্ছে। এটা শুনে ভিকাস এবার চমকে ওঠে। সে জানায় যে ডিভাইসটা সে ইমিউনিয়াল ল্যাবে আছে। এই কথা শুনে ক্রিস্টোফার হতাশ হয়ে পড়ে। ভিকাস খেয়াল করে যে সে এখন যেখানে আছে সেটা আসলে ঝুপড়ির নিচে লুকিয়ে রাখা এলিয়েন শিপের কমান্ড মডিউল বা কন্ট্রোল রুম। সেখানে ক্রিস্টোফারের ছোট্ট ছেলেটাও আছে। সে ভিকাসকে জানায় যে ওই কালো লিকুইড আসলে তাদের শিপের জ্বালানি বা ফুয়েল। এই ফুয়েল কমান্ড মডিউলে দিলেই শিপটা আবারও চালু হয়ে যাবে। এখন ক্রিস্টোফার চায় শিপটা চালু করে তাদের সঙ্গীদের নিয়ে আবারও নিজের গ্রহে ফিরে যেতে। তার এই প্ল্যান শুনে ভিকাস অনেক খুশি হয়। তখন সে তাকে জানায় যে সে আগে থেকে জানতো তাদের মধ্যে নিশ্চয়ই কোনো বুদ্ধিমান এলিয়েন আছে।
এখন তোমরা এখান থেকে চলে যেতে চাচ্ছ, সেটা ভালো কথা, সেখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা আবারও ফুয়েল বানিয়ে নাও আর এখান থেকে বিদায় হও। তখন ক্রিস্টোফার জানায় এটা আর সম্ভব নয়। এইটুকু ফুয়েল জমা করতেই তার 20 বছরের বেশি সময় লেগেছে, তাই নতুন করে এটা বানানো অসম্ভব। তবে ওই ফুয়েলটা তার কাছে থাকলে সে ভিকাসকেও আবারও আগের মতো সুস্থ করে দিতে পারবে। এই কথা শুনে ভিকাস অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি সত্যিই তাকে আবার মানুষ বানাতে পারবে, কিন্তু কিভাবে? উত্তরে ক্রিস্টোফার জানায় তাদের মাদারশিপে একটা মেশিন আছে যেটা দিয়ে তাকে আবারও মানুষ বানানো সম্ভব, কিন্তু ফুয়েল ছাড়া সেটা হবে না। কারণ যতক্ষণ না ক্রিস্টোফার এই কমান্ড মডিউলে ফুয়েল ভরে এটাকে মাদারশিপের সাথে জোড়া লাগাচ্ছে, ততক্ষণ ওই মেশিনটাও চালু হবে না। তাই তারা যদি নিজেদের গ্রহে ফিরে যেতে চায় আর সে যদি আবার মানুষ হতে চায়, তবে যে কোনো মূল্যেই সেই ফুয়েল এমিনিউ ল্যাব থেকে তাকে নিয়ে আসতেই হবে। এখন এমিনিউতে ফিরে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তাই ভিকাস এবার চিন্তায় পড়ে যায়, কিন্তু তার শরীর এখন পচে যাচ্ছে। প্রজাপতি যেরকম খোলস ছেড়ে বেরিয়ে আসে, ঠিক তেমনি তার চামড়া খসে ভিতর থেকে এলিয়েনের শরীর বেরিয়ে আসছে। তাই আর কোনো উপায় না পেয়ে ভিকাস এমিনিউ থেকে ফুয়েল চুরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই মিশনের জন্য তার অস্ত্র দরকার, আর এই মুহূর্তে অস্ত্র পাওয়ার একমাত্র জায়গা হলো ওবেসানজোর আস্তানা। তাই ভিকাস তখন ওবেসানজোর আস্তানায় গিয়ে হাজির হয়, কিন্তু সে ভাবতেও পারেনি যে সেখানে গিয়ে সে কত বড় ভুল করেছে। কারণ খবরের কাগজের মাধ্যমে ওবেসানজো জেনে গেছে যে ভিকাস এলিয়েন হয়ে যাচ্ছে। তাই ওবেসানজোর তান্ত্রিক তাকে বুদ্ধি দেয় যে ভিকাসের এলিয়েন হাতটা খেলে তার মধ্যেও এলিয়েন শক্তি চলে আসবে। তাই ওবেসানজো তার লোকদের হুমকি দেয় যে তার হাতটা কেটে ফেলার জন্য। এটা শুনে ভিকাস ভয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু ওই নিষ্ঠুর লোকগুলো তাকে মেরে জখম করে দেয় আর ছুরি নিয়ে এগিয়ে আসে। ঠিক সেই সময় ভিকাসের হাতে একটা এলিয়েনের বন্দুক এসে পড়ে। এবার সেই বন্দুক দিয়ে ভিকাস ওবেসানজোর লোকদের গুলি করে হত্যা করে আর কিছু অস্ত্র জোগাড় করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিকাস আর ক্রিস্টোফার ফুয়েল চুরি করার জন্য এমিনিউর হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছায়। প্রথমে হেডকোয়ার্টারের বাইরে একটা বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে তারা সিকিউরিটি গার্ডদের উড়িয়ে দেয়। তারপর তারা ল্যাবের ভিতরে ঢুকে পড়ে সেই ফুয়েল ডিভাইসটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা ফুয়েলটা পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই ক্রিস্টোফারের নজর পড়ে তার সঙ্গীদের চিড়ে ফেলা লাশের উপর। নিজের সঙ্গীদের এই অবস্থা দেখে ক্রিস্টোফার যেন একদম পাথর হয়ে যায়। ভিকাস থেকে বারবার সেখান থেকে পালানোর কথা বলে, কিন্তু ক্রিস্টোফার মূর্তির মতন সেখানে দাঁড়িয়ে থাকে। ওদিকে সিকিউরিটি ফোর্সের কর্নেল তার টিম নিয়ে তাদের উপরে সমানে গুলি চালাতে শুরু করে। ভিকাসের কাছেও একটা এলিয়েন বন্দুক ছিল, আর এই বন্দুকের একটা বিশেষত্ব ছিল যে বন্দুকটা নিচ থেকে শত্রুদের টার্গেট করে তাদের একদম শেষ করে দেয়। তাই ভিকাস অনেক বোঝানোর পর ক্রিস্টোফারের হুঁশ ফেরে এবং তারা কোনো মতেন হেডকোয়ার্টার থেকে পালিয়ে ডিস্ট্রিক্ট 9-এ ফিরে আসে। কিন্তু এখানে কর্নেল আর তার টিম ভিকাসের পিছনে আঠার মতো লেগে আছে। তাদের উপর নির্দেশ আছে যে করেই হোক ভিকাসকে জীবিত ধরতে হবে। ওদিকে সে আর ক্রিস্টোফার সে ঝুপড়িতে চলে আসে যার নিচে কমান্ড মডিউলটা লুকানো আছে। এখন তাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি কমান্ড মডিউলটা চালু করে মাদারশিপে পৌঁছানো। ক্রিস্টোফার তার ছেলেকে নিচে কমান্ড মডিউল সামলানোর জন্য পাঠিয়ে দেয় আর নিজে কম্পিউটারে কিছু সেট করতে থাকে। এই সময় ভিকাস তাকে জিজ্ঞেস করে যে আমরা তো এখন মাদারশিপে পৌঁছে যাব, সেখানে গিয়ে আমাকে সুস্থ করতে তোমার কতদিন সময় লাগবে? উত্তরে ক্রিস্টোফার জানায় বেশি না, মাত্র 3 বছর। এটা শুনে ভিকাসের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে অবাক হয়ে জানতে চায় যে কিন্তু এত সময় কেন লাগবে? তখন ক্রিস্টোফার জানায় আগে তাকে তার বাকি সঙ্গীদের বাঁচাতে হবে, নাহলে মানুষরা মেডিকেল এক্সপেরিমেন্টের নামে তার সব সঙ্গীদের মেরে ফেলবে। তাই তাকে আগে নিজের গ্রহে গিয়ে সাহায্য আনতে হবে। আসা যাওয়ায় তার প্রায় 3 বছর লাগবে, তবে সে কথা দেয় ফিরে এসে সে তাকে আবারও মানুষ বানিয়ে দেবে। এটা শুনে ভিকাসের মাথায় এবার প্রচন্ড গরম হয়ে যায়। সে রাগের মাথায় ক্রিস্টোফারকে বন্দুকের বাট দিয়ে মেরে অজ্ঞান করে দেয় আর ফুয়েল নিয়ে নিচের কমান্ড মডিউলে সে একাই চলে আসে। সেখানে সেই ক্রিস্টোফারের ছেলেকে মিথ্যা বলে যে তার বাবা ঠিক আছে। এরপর সেই ফুয়েলটা জায়গা মতো বসিয়ে দেয়, যার ফলে এবার কমান্ড মডিউল চালু হয়ে যায়। ঠিক তখনই কর্নেল ভিকাসকে খুঁজতে খুঁজতে ক্রিস্টোফারের ঝুপড়িতে এসে পৌঁছায়। সে ক্রিস্টোফারকে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে যে ভিকাস কোথায়।
ক্রিস্টোফার তখন নিচের কমান্ড মডিউলের দিকে ইশারা করে, আর কর্নেল দরজা খোলার চেষ্টা করলেও সে পারে না। সে তখন ক্রিস্টোফারকে জোর করতে থাকে সেটা খোলার জন্য, কিন্তু ক্রিস্টোফার কিছুতেই সেটা খুলতে চায় না, কারণ ভিতরে তার ছেলেও আছে। অন্যদিকে বিকাশ কমান্ড মডিউলের পাইলট সিটে বসে পড়ে, কিন্তু সে জানে না যে এটা কিভাবে চালাতে হয়। সে সামনে থাকা ফ্লুইড ভর্তি দুটো কন্টেনারের মধ্যে নিজের দুটো আঙ্গুল ঢুকিয়ে দেয়, আর ওটাই আসলে মডিউলের কন্ট্রোলার। সেটার সাহায্যেই এবার বিকাশ শিপটাকে ওড়াতে শুরু করে। মডিউলটা নড়াচড়া শুরু করতেই ক্রিস্টোফার আর কর্নেল সেখান থেকে সরে যায়। বিকাশ মডিউল উড়িয়ে মাদার শিপের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই কর্নেলের টিম কমান্ড মডিউল লক্ষ্য করে রকেট ছুড়ে মারে, যার ফলে এবার মডিউলটা নিয়ন্ত্রণ হারিয়ে আবারও মাটিতে আছড়ে পড়ে যায়। এই ঘটনায় বিকাশ খুব বাজেভাবে জখম হয়, আর কর্নেল তাকে ধরে ফেলে। সে তাকে আর ক্রিস্টোফারকে অ্যারেস্ট করে আবারও এমিনিউ ল্যাবের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে ক্রিস্টোফার তার ছেলের জন্য চিন্তায় অস্থির হয়ে পড়ে, যে কিনা এখনো কমান্ড মডিউলের মধ্যে লুকিয়ে আছে। ওদিকে বিকাশ যখন ভাবছে যে সব শেষ, তখন ওই ওবেসানজোর লোকজন তাদের উপরে হামলা করে দেয়। এক ট্রাক দিয়ে ধাক্কা মেরে তারা কর্নেলের গাড়িটাকে উল্টে ফেলে। এদিকে ওবেসানজো বিকাশের হাত খাওয়ার জন্য পাগল হয়ে আছে, তাই তার লোকেরা বিকাশকে তুলে নিয়ে তাদের আস্তানায় চলে যায়। এবার আস্তানায় আনার পর ওবেসানজো আর এক মুহূর্ত দেরি করতে চায় না। এদিকে তার তান্ত্রিক শুরু করে দেয় ঝাড়ফুঁক। ওবেসানজোর এক লোক ছুরি নিয়ে বিকাশের হাত কাটতে এগিয়ে আসে। এরপর তারা যেই না হাত কাটতে যাবে, ঠিক তখনই তাদের উপরে একটা ভয়ানক হামলা হয়। আসলে এই হামলায় ওবেসানজোর লোকগুলো টমেটোর মতো ফেটে যায়, কেননা এই হামলাটা করেছে একটা এলিয়েন রোবট, আর এইটাকে দূর থেকে ক্রিস্টোফারের ছেলে কমান্ড মডিউল থেকে কন্ট্রোল করছিল। সে রোবট দিয়ে ওবেসানজো আর তার সব চালাদের মেরে ফেলে এবং রোবটের দরজাটা বিকাশের জন্য খুলে দেয়, যার ফলে বিকাশকে বাঁচানোর পর ক্রিস্টোফারের ছেলে মাদারশিপ চালু করে এবং সেটাকে কমান্ড মডিউলে ঠিক উপরে নিয়ে আসে। বুঝতে পারছো, গত 20 বছরে এই প্রথম এলিয়েন শিপটা নড়ে ওঠে, আর এটা দেখে শহরের সবাই প্রচন্ড ভয় পেতে শুরু করে। ওদিকে কর্নেল বিকাশকে ঝুপড়ি থেকে বের করার জন্য ভিতরে টিয়ার গ্যাস ছুড়ে মারে, আর কোনো উপায় না দেখে বিকাশ ওই রোবটের মধ্যে ঢুকে পড়ে, আর সাথে সাথে রোবটটা বিকাশের ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। এখন বিকাশ নিজের ইচ্ছা মতো রোবটটা চালাতে পারবে। এইটা নিয়ে বিকাশ নিজের প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় কর্নেল আর তার লোকেরা ক্রিস্টোফারকে মেরে ফেলতে যাচ্ছে। এখন ক্রিস্টোফারকে মৃত্যুর মুখে ফেলে বিকাশ কোনোভাবেই যেতে পারবে না, যার ফলে সে ফিরে আসে এবং ক্রিস্টোফারকে কর্নেলের হাত থেকে বাঁচিয়ে কমান্ড মডিউলের দিকে নিয়ে যেতে শুরু করে। কর্নেল আর তার দল সমানে তাদের উপরে গুলি চালাতে থাকে, যার ফলে তার রোবটটা দুর্বল হতে শুরু করে। তবুও নিজের জীবন বাজি রেখে বিকাশ শেষ পর্যন্ত ক্রিস্টোফারকে কমান্ড মডিউলের কাছে পৌঁছে দেয়। ক্রিস্টোফার বিকাশকে তার সাথে যেতে বলে, কিন্তু বিকাশ তাতে রাজি হয় না, কারণ সে জানে সে এখানে থেকে লড়াই না করলে ক্রিস্টোফার আর তার ছেলে মাদারশিপ পর্যন্ত পৌঁছাতে পারবে না। ক্রিস্টোফার শেষবারের মতন বিকাশকে বিদায় জানায়, আর কথা দেয় যে 3 বছর পর সে অবশ্যই ফিরে আসবে এবং বিকাশকে আবারও মানুষ বানিয়ে দেবে। এরপর ক্রিস্টোফার কমান্ড মডিউলে উঠে পড়ে। ততক্ষণে তার ছেলে মাদারশিপটাকে একদম কাছে নিয়ে এসেছে। এবার মাদারশিপ চুম্বকের মতন কমান্ড মডিউলটাকে নিজের ভিতরে টেনে নেয়, আর অন্যদিকে নিচে বিকাশ কর্নেলের সব সোলজারকে মেরে ফেলে, কিন্তু এরই মধ্যে সে নিজেও প্রচন্ড জখম হয়ে পড়ে। তার রোবটটা এবার পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সে রোবট থেকে বেরিয়ে আসে। ইতিমধ্যেই সে এখন অর্ধেক এলিয়েন আর অর্ধেক মানুষ হয়ে আছে। তখন কর্নেল তার দিকে বন্দুক তাক করে। বিকাশ তার সব সঙ্গীকে মেরেছে, তাই কর্নেল তাকে অ্যারেস্ট না করে মেরে ফেলতে চায়। তবে কর্নেল যেই না টিগারে চাপ দেবে, ঠিক তখনই একদল ক্ষুধার্ত এলিয়েন সেখানে চলে আসে। এবার তারা এক ঝাটকায় কর্নেলের হাত পা আর মাথা ছিঁড়ে ফেলে এবং আস্ত খেতে শুরু করে। এই দৃশ্য দেখে বিকাশ সেখান থেকে মুহূর্তে দেরি না করে পালিয়ে যায়। অন্যদিকে ক্রিস্টোফার শিপ নিয়ে নিজের গ্রহের দিকে রওনা হয়। সে পিছনে ফেলে যায় তার বাকি সঙ্গীদের। জোহানেসবার্গের মানুষ এলিয়ান শিপ চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচে। এরপর বিকাশের এই কাহিনী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু সেদিনের পর বিকাশকে আর কেউ চোখেই দেখেনি। সবাই মনে করতে থাকে বিকাশ হয়তো মারা গেছে।
কিন্তু তারা জানে না যে বিকাশ এখন পুরোপুরি এলিয়ান হয়ে গেছে আর ডিস্ট্রিক্ট 9ই এখন তার ঘর বাড়ি। এই জীবনটা তার কাছে নরকের চেয়েও খারাপ, কিন্তু তবুও সে একটা আশা নিয়ে বেঁচে আছে। সে বিশ্বাস করে ক্রিস্টোফার তার কথা রাখবে, একদিন না একদিন সে পৃথিবীতে ফিরে এসে তাকে আবার মানুষ বানিয়ে দেবে। ঠিক এই আশাতেই বিকাশ সেই দিনের অপেক্ষায় দিন গুনতে থাকে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।